নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প বেলা শেষে কলমে ববিতারা। হুবহু সেই চোখ, সেই মুখ, সেই জোড়া ভ্রু। একটা মানুষের এতটা মিল থাকে নাকি? এটা কিভাবে সম্ভব? প্রণয়ের বুকের ভেতরে হাহাকার, কণ্ঠে কম্পন। প্রণয় নিজেকে স্বাভাবিক করতে জানলার ফাঁক গলে অন্ধকার আকাশের দিকে তাকালো। তারপর আপন মনে বিড়বিড় করে বলল, আমার এখনও বিশ্বাস হচ্ছে না হৈমন্তী, তুমি আমার এতটা কাছে। প্রণয়ের মা বলতো পৃথিবীতে 7জন মানুষের চেহারা দেখতে হুবহু একরকম। চলার পথে অনেক মানুষকেই দেখে মনে হয়েছে এই মানুষটা তার পরিচিত মানুষদের মতো অনেকটাই দেখতে, তবে এতটা হুবহু মিল কখনো কারোর চেহারায় পায়নি প্রণয়। এমন চেহারা শুধু যমজ বোনের ক্ষেত্রেই হয়, কিন্তু প্রণয়ের জানা মতে হৈমন্তীর তো কোনো বোন ছিল না, শুধু একটা ভাই আছে, বয়সে ছোট। তাহলে এই মেয়েটাকে? প্রণয় হাতে ধরে রাখা ফাইলে চোখ বোলালো। পারমিতা সাহা? নার্সকে নিচু কণ্ঠে বলল, ওনার কি সমস্যা দেখি রিপোর্টগুলো। এখনও কোনো টেস্ট করানো হয়নি, আগের রিপোর্ট আছে, দিচ্ছি। প্রণয় রিপোর্টে চোখ বুলিয়ে বলল, ওনার তো মেজর কোনো সমস্যা নেই। ট্রমা আর মানসিক ডিপ্রেশন থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। নিয়মিত ওষুধ সেবন করলেই ঠিক হয়ে যেত, যদিও একটু সময় লাগতো। ওনার দাদাকে বলা হয়েছে, কিন্তু ভদ্রলোকের বাড়িতে নাকি এক বৃদ্ধ মা ছাড়া আর কেউ নেই। মেয়েটা দিনের বেলা ভালো থাকলেও রাতে নাকি পাগলামো করেন। বাড়ি থেকে বের হয়ে চলে যেতে চায়। বৃদ্ধা মা একা একা সামলাতে পারে না। তাছাড়া ওনার দাদাও সবসময় বাড়িতে থাকে না, উপায় না পেয়ে এখানে ভর্তি করতে বাধ্য হয়েছে। প্রণয় বলল, ও আচ্ছা, আমি ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত সেবন করিয়ে দেবেন। জি স্যার। প্রণয় ওষুধ লিখতে লিখতে কি মনে করে বলল, ওনার একটু যত্ন নেবেন। জি স্যার। প্রণয় ওষুধ লেখার বাহানায় আর একবার পারোর দিকে তাকালো। বুকের ভেতরে শিরশিরে অনুভূতি, চোখ জুড়ে একরাশ মুগ্ধতা। এই মুখটা প্রণয়ের কতটা আপন, কতটা কাছের, কতটা প্রিয়, তা বোধহয় এই মেয়েটা নিজেও জানে না, জানার কথাও নয়। আচ্ছা, হিয়া যদি ওনাকে দেখে কি করবে? মা বলে রাখবে, না অতিরিক্ত খুশিতে কথা বলতেই ভুলে যাবে? বোকা বোকা ভাবনার জন্য ঠোঁটের কোণে খুব অল্প বয়সের জন্য একটুখানি হাসি খেলে গেল। প্রণয় স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে চলে গেল। বাকি রোগী দেখে নিজের চেম্বারে গিয়ে চেম্বারে মাথা এলিয়ে দিল। এতক্ষণে ঘুমে দু চোখ বুজে আসলেও এখন পারোর মুখটা মানসপটে ভেড়ে বেড়াচ্ছে। প্রণয় ফোন বের করে হৈমন্তীর ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, এটা কিভাবে সম্ভব হৈমন্তী? তুমি আমাদের জীবন থেকে চলে গেছো আর 4 বছর যাবৎ। জীবনে কখনো আমি এতটা চমকাইনি, যেন হুবহু যেন তোমার চোখ মুখ কেটে বসানো। মেয়েটাকে দেখে আমার হার্টবিট কী পরিমাণ বেড়ে গিয়েছিল, ভাবলেই আমার বুকের ভেতর এখনো কম্পন অনুভব করছি। বাকি রাতটুকু হৈমন্তীর ছবির সাথে কথা বলেই কাটিয়ে দিল প্রণয়। সকালে বাসায় পৌঁছে দেখলো বুয়া রান্না করছে, বাবা স্নান সেরে গলায় গামছা পেঁচিয়ে ঠাকুর ঘরের দিকে যাচ্ছে, বোধহয় পুজো দেবে। হিয়া এখনও ঘুমে। প্রণয়ের মা মারা গেছে 3 মাস যাবৎ, আর হিয়ার জন্মের সময় হৈমন্তী মারা গেছে। প্রণয়ের মায়ের কাছে হিয়া মানুষ বেঁচে ছিল, এতদিন মাও বেঁচে ছিল, তাই হিয়াকে নিয়ে আর কোনো চিন্তা করতে হয়নি। প্রণয়কে বাবা বিয়ের কথা বললেও প্রণয় এড়িয়ে গেছে। বাবার বয়স হয়েছে, ইদানিং হিয়াকে নিয়ে একা একা বাবার সময় কাটতে চায় না। প্রায় প্রণয়কে বিয়ের জন্য চাপ দেয় বাবা। মা মারা যাওয়ার পরে সংসারে একজন মমতাময়ী নারীর খুব প্রয়োজন বোধ করে বাবা আর ছেলে। হিয়া ঘুম থেকে উঠে দেখলো পাপা এসে গেছে। হিয়া দৌড়ে এসে প্রণয়ের গলা জড়িয়ে ধরল। আহ্লাদি কণ্ঠে বলল, কখন বাসায় ফিরেছো পাপা? প্রণয় মেয়ের নাক টিপে ধরে আদর করে বলল, ভোরে এসছি মা। মাকে কবে আনবা পাপা? প্রণয় উদাসায়। হিয়াকে এই প্রশ্নের উত্তর দিতে ইচ্ছা করে না, মানসপটে ভেসে ওঠে পারোর মায়াবী মুখটা। আমাকে পারোর কাছে নিয়ে চলো পরাগ। আলোকপর্ণা দেবী দৃঢ় কণ্ঠে বললেন। পরাগের মেজাজ গরম হয়ে যায়, মাকে বুঝ দিয়ে বলল, তুমি ওখানে গিয়ে কি করবা মা?
আমার মেয়েটা কেমন আছে, কি অবস্থায় আছে আমি মা হয়ে দেখবো না? আমার মাথা বিগড়ে দিও না তোমা। পারুকে রেখে এসেছি, 15 দিনও হয়নি। এত তাড়াতাড়ি ওরা কাউকে অ্যালাউ করবে না। শেষের কথাটা মিথ্যে করেই বলল পরাগ। আলোকমনা দেবীর বুকটা কষ্টে ভেঙে এলো। মেয়েটা মাত্র 15 দিন চোখের আড়াল হয়েছে, অথচ মনে হচ্ছে 15 যুগ হয়ে গেছে। মেয়ের চিন্তায় চিন্তায় আলোকপর্ণা দেবী খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে। সারাক্ষণ গুমড়ে গুমড়ে কাঁদে, এই বাড়িতে আর মন টেকে না। মেয়েটাকে এক পলক দেখতে পারলে অশান্ত মনটা বোধহয় শান্ত হতো। নিয়মিত খাবার ওষুধ সেবন করতে করতে পারোর বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। এখন খাওয়ার সময়টুকু বাদে সারাক্ষণ ঘুমায় পারো। মুখের কথাও স্বাভাবিক হয়ে গেছে, তবে শরীর খুব দুর্বল। এখন আর রাত বেরাতে চেঁচামেচি করে না পারো। কড়া ডোজের ঘুমের ওষুধ সেবন করে, দিন রাত ঘুমায়। বোধহয় মুখে রুচি হওয়ারও ওষুধ দিয়েছে। ইদানিং এত পরিমাণ খিদে বেড়ে গেছে যে জেগে থাকলে শুধু খেতে ইচ্ছা করে। প্রণয় পারুর ফাইলগুলো মুখ গুজে বসে আছে। পারুর বয়স 24 বছর, গুনে গুনে প্রণয়ের 14 বছরের ছোটে। এত ছোট মেয়েকে নিয়ে বোধহয় বিয়ের কথাটা ভাবা ঠিক না। অবচেতন মনে না চাইতেও বারবার পারুকে নিয়ে ভেবে যায় প্রণয়। যতটুকু খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে, পারমিতার একটা ভয়ঙ্কর অতীত আছে। শোনা কথায় কতটুকুই বা সত্যতা আছে, পারমিতার মুখ থেকে শুনতে পারলে বেশি ভালো হতো। তার আগে মেয়েটাকে সুস্থ করে তুলতে হবে। পরাগ বেস্ট কোম্পানির ওষুধগুলো সাজেস্ট করেছে। পারমিতা সেরে উঠতে খুব বেশি সময় লাগবে না। একবার হিয়াকে এনেও পারমিতার সাথে পরিচয় করিয়ে দেবে প্রণয়। বলবে, দেখো তো এই আন্টিকে পছন্দ হয় কি না হিয়া। হিয়ার পছন্দ হলে আর পারমিতা সুস্থ হয়ে উঠলে খুব শীঘ্রই বাবাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাবে প্রণয়। অনেক তো হলো যাযাবরের মতো জীবন কাটানো, এবার হিয়ার জন্য হলেও সংসার একজন নারীর বিশেষ প্রয়োজন বোধ করছে প্রণয়। প্রণয় রাউন্ডে এলে প্রতিবার পারোর সাথে দেখা করে। ফাইল কিংবা রিপোর্ট দেখার বাহানায় অনেকটা সময় পারোর পাশে দাঁড়িয়ে থাকে। গভীর দৃষ্টি মেলে দুনয়ন ভরে পারোকে দেখায়। মেয়েটাকে এত দেখেও কেন যে আকাঙ্ক্ষা মেটে না, শুধু দেখতেই ইচ্ছে করে। হৈমন্তী আর পারুর চেহারার কোনো অমিল নেই। দুজনের হাইটও সেম, তবে হৈমন্তীর চুলগুলো বেশ লম্বা ছিল, পারমিতার চুলগুলো ছোট ছোট। এই অচেনা মেয়েটা এত কেন টানে প্রণয়কে? হৈমন্তীর কার্বন কপি বলি, নাকি অন্য কোনো কারণ আছে? না, অন্য কোনো তো কারণ নেই। 4 বছর পর হৈমন্তীকে চোখের সামনে দেখে নিজেকে আর সামলে রাখতে পারে না প্রণয়। ভেতরে ভেতরে ছটপট করে খুব মেয়েটার সাথে গম্ভীর কণ্ঠেও কথা বলতে ভাল লাগে না। উপায় নেই, পাছে না কেউ আবার প্রণয়ের সুপ্ত অনুভূতি ঠিক বুঝে যায়। সেই ভয় বুঝে শুনেই কথা বলতে হয়। 15 দিনে অনেকটাই মুভমেন্ট করছে পারো, তবে পারমিতার প্রচুর ঘুম ভেঙে গেছে। এটা অবশ্যই ওষুধের এফেক্ট। এভাবে সেবা যত্ন পেলে খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে পারমিতা। তারপর তারপর প্রণয় কী করবে? প্রণয় 38 বছরের জীবনে কখনো এতটা অসহায় বোধ করেনি। সবসময় নিজের কাছে স্বচ্ছ ছিল প্রণয়। পারমিতাকে দেখার পরই সব কেমন যেন এলোমেলো হয়ে গেল। গদ বাঁধা জীবনটাও কেমন ছাড়া ছাড়া ভাব। মেয়েটা আরেকটু সুস্থ হলে একবার হিয়াকে এখানে নিয়ে আসবে প্রণয়। আচ্ছা, হিয়া এই মেয়েটাকে দেখে কেমন প্রতিক্রিয়া করবে? ও কি খুব চমকাবে? ঠিক মেয়েটাকে প্রথম দেখে যেভাবে প্রণয় চমকে উঠেছিল, নাকি সবার সামনে মা বলে ডাকবে? ভাবনাটা মনে আসতেই গায়ের ভেতর শিরশিরে অনুভূতি হলো। হিয়া যদি সবার সামনে পারমিতাকে মা বলে ডাকে, প্রণয় খুব লজ্জা পাবে। এলোমেলো ভাবনা পিছু ছাড়ে না। প্রণয় রোগী দেখতে দেখতে পারমিতার বেডের সামনে এসে দাঁড়ালো। মেয়েটা একটু একটু করে সুস্থ হচ্ছে ঠিকই, তবে অনেক চুপচাপ হয়ে গেছে। যতটুকু সময় জেগে থাকে ততটুকু সময় আপন ভাবনায় মত্ত থাকে। চোখ দিয়ে নোনা জল টপটপ করে ঝরে পড়ে। কিসের এত কষ্ট বুকের ভেতর পুষে রেখেছে মেয়েটা? প্রণয় পারমিতার এক হাত আলতো করে ধরল, হাতের পালস চেক করার জন্য। পারমিতা একবারের জন্য শুধু প্রণয়ের মুখের দিকে চোখ তুলে তাকালো। খুব অল্প সময়ের জন্য এই প্রথমবার 4 চোখের মিলন হলো। নিঃশব্দে প্রণয়ের বুকের ভেতর কাঁপন ধরে গেল। পারমিতা চোখ দুটো নামিয়ে নিল, চুপটি করে বসে রইল, যেন চাবি দেওয়া বোতল। প্রণয় কেশে গলা পরিষ্কার করে নিল, স্বাভাবিক কণ্ঠে বলল, কী অবস্থা? পারমিতা উত্তর দিল না।
প্রণয় আবারও কোমল কণ্ঠে বলল, এখন আগের থেকে ভালো? পারমিতা মায়া মায়া চোখ তুলে তাকালো, বলল, আমি বাড়ি যাব। প্রণয় বলল, সে তো অবশ্যই বাড়ি যাবেন আপনি, তার আগে তো সুস্থ হতে হবে যে। কি হয়েছে আমার? আপনার কি হয়েছে পারমিতা? আমি তো জানি না। মনে করার চেষ্টা করুন, কোনো কিছু নিয়ে কি খুব আপসেট ছিলেন, কিংবা মানসিক ডিপ্রেশন? পারমিতা মনে করার চেষ্টা করলো, কিছুই তো মনে পড়লো না, উল্টে মাথা ব্যথা হয়ে গেল। পারমিতা 2 হাত দিয়ে মাথা শক্ত করে চেপে ধরল। প্রণয় বলল, জোর করে কিছু মনে করার দরকার নেই, আস্তে আস্তে অনেক কিছুই মনে পড়বে, আবার অনেক কিছু স্মৃতি থেকে পুরোপুরি মুছে যাবে। যেমন এই সময়ের অনেক ঘটনা আপনার পরবর্তীতে আর মনে পড়বে না। শেষের কথাগুলো আপন মনে বিড়বিড় করে বলল প্রণয়। কিছু ওষুধ বাদ দিয়ে দিল, নতুন ওষুধ লিখে দিয়ে চলে গেল প্রণয়। আলোকপর্ণা দেবীর মরা দেহ বের করল পরদিন সকালে। মানুষটা যে কখন মারা গেছে কেউ সঠিকভাবে বলতে পারবে না। রাতেই পরাগকে খাওয়ার সময় বলেছিল, আমার বুকে চাপ ধরে আসছে পরাগ, নিঃশ্বাস নিতে খুব বেশি কষ্ট হচ্ছে। পরাগ পাত্তা দেয়নি, গা ছাড়া ভাব নিয়ে বলেছে, সকাল হোক ওষুধ এনে দেব। আলোকপর্ণা দেবী বুক চিরে গভীর দীর্ঘশ্বাস ফেলে এলোমেলো পায়ে ঘরে চলে গেলেন। ঘুমের ঘোরে কখন প্রাণ পাখিটা মাটির দেহখানা ছেড়ে অজানায় উড়াল দিয়েছে কেউ বলতে পারবে না। মানুষটার আক্ষেপ থেকেই যাবে। শেষ একবার পারমিতাকে দেখে যেতে পারল না। পরাগ কাজ্যে কাজ্যে ছোট পাখিও। আত্মীয় প্রতিবেশী পারমিতাকে নিয়ে আসতে বলেছিল, পরাগ রাজি হয়নি। বলেছে হাসপাতালে বেসিক কিছু নিয়ম আছে, অন্তত 3 মাসের আগে তারা রোগী ছাড়বে না। আসলে পারমিতাকে এখানে আনার পরাগের কোনো ইচ্ছাই নেই। সবাই পরাগের কথা মেনে নিল। আলোকপর্ণা দেবীর শেষকৃত্য করার জন্য শ্মশানে নিয়ে যাওয়া হলো। মাকে দাহ করে এসে পরাগ ঝিম মেরে বসে রইল। নমিতা পরাগের পাশে এসে বসল। নমিতার বাবা মা ইন্ডিয়া থাকে। নমিতা বিয়ের আগে বাংলাদেশে ছিল, পরে সপরিবারে ইন্ডিয়ায় চলে গেছে। সেখানে জায়গা জমি কিনে থিতু হয়েছে। নমিতারও খুব শখ ইন্ডিয়া চলে যাওয়ার। কতগুলো বছর মা বাবা দাদার সাথে সামনাসামনি দেখা হয় না, শুধু ভিডিও কলে যাওয়া বা একটু দেখা হয়, ওইটুকু দেখায় কি আর মন ভরে? শাশুড়ি আর ননদের জন্য এতদিন ইন্ডিয়া চলে যেতে পারেনি। এবার আর কোনো বাধা নেই, এই বাড়িঘর বিক্রি করে একদিন কাউকে না জানিয়ে ওরাও ইন্ডিয়া চলে যাবে। পরাগের মা সদ্যই মারা গেছে, এত তাড়াতাড়ি নমিতার গোপন ইচ্ছেটা পরাগকে বলা যাবে না। কিছুদিন যাক, পরাগ একটু স্বাভাবিক হোক, তারপর বলবে। নমিতার দৃঢ় বিশ্বাস পরাগ কিছুতেই নমিতার কথা ফেলতে পারবে না। পারমিতার পুরোপুরি সেরে উঠতে 3 মাস সময় লাগলো। তবে শরীর খুব দুর্বল। সুস্থ হয়ে অনেকবার মা দাদার সাথে ফোনে কথা বলতে চেয়েছে, তবে দাদার ফোন বারবার বন্ধ বলে। তাছাড়া পারমিতার ভর্তির মেয়াদও শেষ হয়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ পরাগের সাথে যোগাযোগ করার খুব চেষ্টা করেছে, কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি। পরাগের ফোন বন্ধ। অগত্যা তারা এনআইডি কার্ডের দেওয়া ঠিকানা অনুযায়ী খোঁজ লাগিয়ে জানতে পেরেছে যে পারমিতার অভিভাবক বাড়িঘর বিক্রি করে ভারতে চলে গেছে। ওই বাড়িতে পারমিতাদের আপন বলতে আর কেউই নেই। কথাটা এখনও পারমিতাকে বলা হয়নি, তবে মেয়েটা বাড়ি যাওয়ার জন্য, মাকে দেখার জন্য খুব অস্থির হয়ে গেছে। এই মেয়েটার দায়িত্ব এখন কে নেবে? কার আশাই বা রোগী ছেড়ে দেবে? এই নিয়ে মিটিং বসেছে। প্রণয়ের মিটিং জয়েন করতে একটু লেট হলো। পারমিতার বাড়ির লোকের ব্যাপারে সব কথা শুনে খুব অবাক হয়েছে প্রণয়। তবে সবার সামনে খুব স্বাভাবিক কণ্ঠে বলল, কারো আপত্তি না থাকলে পারমিতার দায়িত্ব আমি নিতে চাই। উপস্থিত সবাই বেশ চমকালো। সিনিয়র ডাক্তার বলল, এটা কিভাবে সম্ভব? সম্ভব স্যার, আমার 4 বছরের মেয়েটা সারাদিন বাসায় একা থাকে। আমার মেয়েকে পারমিতা দেখে শুনে রাখবে, বিনিময়ে ওর থাকা খাওয়ার ব্যবস্থা আমি করব। তাছাড়া আমার মেয়েটাকে আমি সময় দিতে পারি না ব্যস্ত থাকার কারণে। পেশেন্ট কি আপনার সাথে বাড়ি যেতে রাজি হবে? সে দায়িত্ব আমার। ওকে, আপনি দায়িত্ব নিলে আমাদের আর কিছু বলার নেই। প্রণয় যেন মেঘ না চাইতেই জল বা হাতে পেয়ে গেল। মিটিং রুম থেকে বেরিয়ে চলে গেল সরাসরি পারমিতার বেডে। পারমিতা হাঁটুতে মুখ গুজে বসেছিল। প্রণয় বলল, আপনার ছুটি হয়ে গেছে, সব কিছু গুছিয়ে নিন পারমিতা। পারমিতার চোখ তুলে তাকালো। এতগুলো দিন পর মাকে দেখবে, বাড়ি যাবে, সেই আনন্দে উচ্ছ্বাস নিয়ে কাপা হাতে সব কিছু গুছিয়ে নিল পারমিতা। প্রণয় পুরোটার সময় পারমিতাকে দেখল।
এই মেয়েটা যখন জানতে পারবে তার পরিবারের কেউ আর এই দেশে নেই, না জানি কত কষ্ট পাবে। কথাগুলো ভেবেই তো প্রণয়ের খুব খারাপ লাগছে। ভগবান, এই মেয়েটাকে সদ্য সুস্থ হয়েছে, এত বড় শোক সহ্য করার শক্তি ওকে তুমি দিও। প্রণয় ছুটি নিয়ে গাড়িতে উঠে বসলো। ইশারায় পারমিতাকেও বসতে বলল। পারমিতা ইতস্তত করে করে ধীর পায়ে প্রণয়ের পাশে খানিক দূরত্ব বজায় রেখে উঠে বসলো। প্রণয় বলল, ড্রাইভারকে আপনার ঠিকানা বলুন পারমিতা। পারমিতা নিচু কণ্ঠে ঠিকানা বলতেই গাড়ি চলতে শুরু করলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।